ওকে, সো আমরা শুরু করি। সো এটা হচ্ছে জেনার ডায়োডের আইভি ক্যারেক্টারিস্টিক্স। সো এই ভিটি ভোল্টেজটা হচ্ছে যখন জেনার ডায়োডটা অন হয়, এটা নর্মাল ডায়োড আর জেনার ডায়োড দুইটার জন্যই সেম, 0.5 থেকে 0.7 ভোল্টের মধ্যে। আর এই ভিজেডটা হচ্ছে যখন জেনার ডায়োডটা ব্রেকডাউনে চলে যায়, সেই ভোল্টেজটাকে আমরা ভিজেড দ্বারা প্রকাশ করি। মানে রিভার্স বায়াসে যতটুকু ভোল্টেজ দিলে জেনার ডায়োড ব্রেকডাউনে চলে যায়। সো ক্লাসে আমরা বলছিলাম যে এটা 4 ভোল্ট, 5 ভোল্ট, 6 ভোল্ট, ইউজুয়ালি এরকম বেশ কম একটা ভোল্টেজ হয়। তোমরা যখন ল্যাবে এক্সপেরিমেন্ট করবা, এক্সপেরিমেন্ট 4, তখন দেখবা যে 5.6 ভোল্ট পাচ্ছ বা 4.6 ভোল্ট পাচ্ছ। সো এটা ডিপেন্ড করে ল্যাবে কখন কোন ডায়োডটা ইউজ করা হচ্ছে, সেটার উপর ডিপেন্ড করে এরকম 4-5 রেঞ্জে মোটামুটি ভ্যারি করে। সো ভিজেড দিয়ে বোঝায় হচ্ছে জেনার ভোল্টেজ, দেখো এখানে লেখা আছে ভিজেড দিয়ে বোঝায় জেনার ভোল্টেজ। আর আইজেড দিয়ে বোঝায় জেনার কারেন্ট, মানে জেনার ডায়োডের মধ্য দিয়ে যে কারেন্টটা ফ্লো হয় সেই কারেন্টটার নাম হচ্ছে আইজেড। ওকে, এরপর যদি আমরা দেখি, সো এখানে খেয়াল করো এই যে জেনার ডায়োডের যে কারেন্টের যে গ্রাফটা, এই কারেন্টের গ্রাফটা যদি তুমি দেখো তাহলে দেখো এই গ্রাফটা নিচের দিকে নামতেছে, সো নিচে নামার সময় একটু বামেও সরে যাচ্ছে। ওকে, সো এই যে এই কারেন্টের যে এই ভ্যালুটা, এই যে ওয়াই অ্যাক্সিস কে যেখানে কাট করছে, এটা হচ্ছে মিনিমাম কারেন্ট। আর এই যে এই ভ্যালুটা, গ্রাফটা যেখানে শেষ হয়েছে, এই ভ্যালুটা যে ওয়াই অ্যাক্সিস কে কাট করছে, এটাকে বলে ম্যাক্সিমাম কারেন্ট। সো দেখো এই কারেন্টটার নাম হচ্ছে মিনিমাম জেনার কারেন্ট, আর আইজেডএম এই কারেন্টটার নাম হচ্ছে ম্যাক্সিমাম জেনার কারেন্ট। মানে হচ্ছে রিভার্স ব্রেকডাউন অবস্থায় জেনার ডায়োডের মধ্য দিয়ে যে কারেন্টটা যায়, সেই কারেন্টের মিনিমাম ভ্যালুটাকে বলে আইজেড কে, আর ম্যাক্সিমাম ভ্যালুটাকে বলে আইজেড এম। ওকে, আর এই রিভার্স ব্রেকডাউনে আমরা যে এই কারেন্টের গ্রাফটা দেখতেছি, কারেন্টের গ্রাফটা দেখতে এরকম কার্ভড। সো কার্ভড দেখে এই জন্য এই গ্রাফটার আরেকটা নাম হচ্ছে, বা এই কারেন্টের আরেকটা নাম হচ্ছে নি কারেন্ট, অলসো নোন অ্যাজ নি কারেন্ট। ক্লাসটা কি রেকর্ড করা হবে না? হ্যাঁ, হ্যাঁ রেকর্ড করা হচ্ছে, আমি রেকর্ডিং দিয়ে দিব পরে। ওকে, সো দেখো আমরা লাস্ট ক্লাসে আলোচনা করছিলাম যে জেনার ডায়োড ভোল্টেজ রেগুলেটর হিসেবে ইউজ করা হয়, জেনার ডায়োড ভোল্টেজ রেগুলেটর হিসেবে ইউজ করা হয়। সো এইটা হচ্ছে সেই সার্কিটটা যে সার্কিটে আমরা জেনার ডায়োডকে ভোল্টেজ রেগুলেটর হিসেবে ইউজ করি। সো এখানে একটা ভোল্টেজ সোর্স থাকবে যেটাকে আমরা বলি ইনপুট ভোল্ট ভিএস, যেটাকে আমরা হচ্ছে রেগুলেট করতে চাই। মানে এই ভোল্টেজটা যদি তোমার স্মুথ না থাকে, যদি পুরোপুরি স্মুথ না থাকে বা পুরোপুরি ডিসি না হয়, যেমন বাম সাইডে যে ভোল্টেজটা আমরা ইনপুট দিব এই সার্কিটে, ভোল্টেজ রেগুলেটর সার্কিটে, ওইটার মধ্যে এরকম রিপল থাকবে, এটার মধ্যে এরকম রিপল থাকবে। বাট এই জেনার ডায়োডটা যখন রেগুলেটর হিসেবে কাজ করবে তখন সেটাকে একটা ডিসি ভোল্টেজ বানিয়ে দিবে, ঠিক এরকম স্ট্রেইট কনস্ট্যান্ট একটা ডিসি ভোল্টেজ বানিয়ে দিবে। সো এখানে যে ইনপুট ভোল্টেজটা আমরা দেই সেটাকে বলে ভিএস। দেন একটা রেজিস্ট্যান্স থাকে এই ইনপুট ভোল্টেজের সাথে সিরিজে লাগানো, যেহেতু সিরিজে লাগানো এই জন্য এই রেজিস্ট্যান্সের নাম হচ্ছে আরএফ। এরপরে থাকে হচ্ছে আমাদের জেনার ডায়োডটা, যেটার ব্রেকডাউন ভোল্টেজ হচ্ছে ভিজেড, ব্রেকডাউন ভোল্টেজ হচ্ছে ভিজেড। এটার ব্রেকডাউন ভোল্টেজ ভিজেড মানে হচ্ছে ও ওর দুই প্রান্তে অলওয়েজ ভিজেড ভোল্টেজটা মেনটেন করবে, ওর দুই প্রান্তে অলওয়েজ ভিজেড ভোল্টেজটা মেনটেন করবে। এটা মানে হচ্ছে এটা যদি একটা 5 ভোল্ট, এটা যদি একটা 5 ভোল্ট ব্রেকডাউনের একটা জেনার ডায়োড হয়, তাহলে ও অলওয়েজ এই দুই মাথার মধ্যে, ও ব্রেকডাউনে যাওয়ার পরে অলওয়েজ এই দুই মাথার মধ্যে 5 ভোল্ট মেনটেন করবে, 5 ভোল্টের বেশি ও হইতে দিবে না। তো এটাই মিন করে ওর ব্রেকডাউন ভোল্টেজ। দেন এখানে আমরা কন্ডিশন দেখতেছি যে জেনারেল ডায়োড অন করার শর্ত কি, জেনারেল ডায়োড অন করার শর্ত হচ্ছে এটা ভিএস গ্রেটার দেন ভিজেড। মানে সাপোজ জেনারেটরের ব্রেকডাউন ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট, তার মানে রিভার্সে ওকে তুমি যদি 5 ভোল্ট দাও বা এর থেকে বেশি ভোল্ট দাও, তবেই ও ব্রেকডাউনে যাবে। যদি 5-এর কম দাও তাহলে ও ব্রেকডাউনে যাবে না। সো আমাদেরকে অলওয়েজ এই কন্ডিশনটা মেনটেন করতে হবে যে আমি যে জেনারেটরের ব্রেকডাউন ভোল্টেজ সেটার তুলনায় যেন ইনপুট ভোল্টেজটা বেশি দেই। জেনারেটরের ব্রেকডাউন ভোল্টেজ যদি 5 হয়, আমি যেন ইনপুটটা 5-এর বেশি দেই। ওকে, আচ্ছা। আর এখানে লেখা আছে যে জেনারেটরের যে কারেন্টটা, সেই কারেন্টটা তোমার ম্যাক্সিমাম ভ্যালুর থেকে কম হবে এবং মিনিমাম ভ্যালুর থেকে বড় হবে। সেটা তো আমরা জানি যে কারেন্ট অলওয়েজ ম্যাক্সিমাম ভ্যালুর থেকে ছোট হবে আর মিনিমাম ভ্যালুর থেকে বড় হবে। ওকে, সো আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে যে আমরা যেন এই কন্ডিশনটা মেনটেন করি, যে আমরা যে ইনপুট ভোল্টেজটা দিব সেটা যেন অলওয়েজ জেনারেটরের ব্রেকডাউন ভোল্টেজের চেয়ে বেশি হয়। ওকে, সো আমরা জানি যে নর্মাল একটা সিলিকন ডায়োড,
নরমাল একটা সিলিকন ডায়োডের যদি আমরা একটা রিয়েল সার্কিট দেখি, বলছিলাম যে সিলিকন ডায়োডকে আমরা একটা নরমাল সিলিকন ডায়োডকে একটা 0.7 ভোল্টের ব্যাটারি দ্বারা রিপ্লেস করতে পারি। একটা 0.7 ভোল্টের ব্যাটারি দ্বারা রিপ্লেস করতে পারি। সো আমরা যখন ম্যাথ করব সামনে, তখন দেখবা যে একটা নরমাল সিলিকন ডায়োডকে আমরা 0.7 ভোল্টের একটা ব্যাটারি দ্বারা রিপ্লেস করব। সো এটাকে বলা হয় সিলিকন ডায়োডের ইকুইভ্যালেন্ট সার্কিট। এটাকে বলা হয় সিলিকন ডায়োডের ইকুইভ্যালেন্ট সার্কিট। ওকে, ঠিক তেমনি একটা জেনার ডায়োড যখন রিভার্স বায়াসে ব্রেকডাউনে যায়, একটা জেনার ডায়োড যখন রিভার্স বায়াসে ব্রেকডাউনে যায়, তখন সেটাকে আমরা একটা ব্যাটারি দ্বারা রিপ্লেস করি। সেটাকে আমরা ভিজেড ভ্যালুর একটা ব্যাটারি দ্বারা রিপ্লেস করি। সো আমরা যদি এই ব্যাটারি দ্বারা রিপ্লেস করে ইকুইভ্যালেন্ট সার্কিট বানায় জিনিসটা সলভ করি, তাহলে সেটা খুব সিম্পলি সলভ হবে। তো এখানে এই জিনিসটাই দেখানো আছে যে জেনার ডায়োড যখন রিভার্স ব্রেকডাউনে থাকে, তখন সেটা হচ্ছে একটা ব্যাটারির ইকুইভ্যালেন্ট, তখন সেটা হচ্ছে একটা ব্যাটারির ইকুইভ্যালেন্ট। সো একটা ব্যাটারি যেমন 5 ভোল্টের যদি একটা ব্যাটারি হয়, ও অলওয়েজ ওর দুই প্রান্তে 5 ভোল্ট মেইনটেইন করে। তেমনি একটা জেনার ডায়োডের ব্রেকডাউন ভোল্টেজ যদি 5 হয়, ও ব্রেকডাউনে যাওয়ার পর অলওয়েজ ওর দুই প্রান্তে 5 ভোল্ট ভোল্টেজ ডিফারেন্সটা মেইনটেইন করে। ওকে, সো এটা আমরা দেখলাম ওর ইকুইভ্যালেন্ট সার্কিট, যেটার মধ্যে আমরা একটা ব্যাটারি দিয়ে ওকে রিপ্লেস করছি। বাট অ্যাকচুয়ালি যদি আমি টোটালি রিয়েলি কনসিডার করি, তাহলে একটা রেজিস্ট্যান্সও এখানে প্রেজেন্ট থাকে। সো রেজিস্ট্যান্স একটা প্রেজেন্ট থাকবে এবং সেই সাথে একটা ব্যাটারিও থাকবে। ওকে, বাট আমরা যখন ম্যাথগুলো করব বা কনসিডার করব, তখন এই রেজিস্ট্যান্স এর ভার্সনটা, মানে মোর প্র্যাকটিক্যাল ভার্সনটা আমরা কনসিডার করব না, রেজিস্ট্যান্সটাকে ইগনোর করব। ইগনোর করে শুধুমাত্র এই ব্যাটারিওয়ালা ভার্সনটাকেই আমরা ইকুইভ্যালেন্ট সার্কিট হিসেবে কনসিডার করব। ওকে, সো দেখো, এই জিনিসটা একটু আগে আমি এক্সপ্লেন করে আসছি যে ভোল্টেজ রেগুলেটর হিসেবে ওকে কোথায় ইউজ করা হয়। ফুল ওয়েভ রেকটিফায়ার দিয়ে পাস করে আসার পর, ফিল্টার দিয়ে পাস করে আসার পর যে ওয়েভটা থাকে, সেই ওয়েভটাকে আমি এই ভোল্টেজ রেগুলেটরের মধ্যে ইনপুট দেই। আর ইনপুট দিলে ও আমাকে আউটপুট একটা কনস্ট্যান্ট ভোল্টেজ দেয়। সো এটা হচ্ছে জেনার ডায়োড অ্যাজ ভোল্টেজ রেগুলেটরের ইউজ কেস। আমি এই লেফট সাইডের ওয়েভটা থেকে আমাদের ডিজায়ার্ড রাইট সাইডের ওয়েভটা পেয়ে যাই। ওকে, সো দেখো, এটা হচ্ছে আমাদের কমপ্লিট সার্কিট, যেখানে একটা ইনপুট ভোল্টেজ সোর্স আছে, একটা সিরিজ রেজিস্ট্যান্স আছে, একটা জেনার ডায়োড আছে যেটার ব্রেকডাউন ভোল্টেজ হচ্ছে ভিজেড, আর একটা লোড রেজিস্ট্যান্স আছে। সেখানে লোড রেজিস্ট্যান্সটা হচ্ছে আমাদের ডিভাইস, এটা হতে পারে আমাদের মোবাইল, আমাদের স্মার্টফোন, আমাদের ল্যাপটপ, যেটার মধ্যে আমি একটা কনস্ট্যান্ট ভোল্টেজ সাপ্লাই দিতে চাচ্ছি। ওকে, সো যদি আমি আমার স্মার্টফোনটা বা আমার লোডটা কানেক্ট না করি, নো লোড কন্ডিশনে ভোল্টেজ রেগুলেটরের সার্কিটটা দেখতে এরকম দেখায়, আর লোড কানেক্ট করলে দেখতে এরকম দেখাবে। এখন আমরা ফার্স্টে জানতে চাই যে অ্যাট লিস্ট কতটুকু ভোল্টেজ এখানে দিতে হবে, কতটুকু ভোল্টেজ এই জেনারেটর ডায়োডের দুই প্রান্তে থাকতে হবে, নাইলে হচ্ছে জেনারেটর ডায়োডটা অন হবে না। এটা আমাদের আগে বের করতে হবে, কারণ আমরা শুরুতেই কিন্তু এই কথাটা বলে দিয়েছিলাম যে জেনারেটর ডায়োডকে অন করতে হইলে ভিজেড এর থেকে অ্যাট লিস্ট ইনপুট ভোল্টেজটা বড় হইতে হবে, ভিজেড এর থেকে ইনপুট ভোল্টেজটা অ্যাট লিস্ট বড় হইতে হবে। সো আমরা এই জিনিসটা মেক শিওর করব। ওকে, আচ্ছা, সো আমরা যদি সার্কিট দেখি, আমরা এখন যে জিনিসটা বের করতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে এই সার্কিটে আমি জেনারেটরটা খুলে ফেলছি। জেনারেটরটা খুলে এই জেনারেটরের দুই প্রান্তে যে ভোল্টেজটা পাওয়া যাবে, ভিটিএইচ, থেভেনিন ভোল্টেজ। সো তোমাদের যদি মনে পড়ে, সার্কিটের যে কোনো দুইটা টার্মিনালের অ্যাক্রসে আমি যদি পুরো সার্কিটের রেসপেক্টে যে কোনো দুইটা টার্মিনালের অ্যাক্রসে ভোল্টেজ কত হবে সেটা বের করতে চাই, সেটাকে আমরা বলি থেভেনিন ভোল্টেজ। এটা তোমরা হচ্ছে ট্রিপল 181 কোর্সে পড়ে আসছো। So একটু যদি মনে পড়ে, সো আমরা হচ্ছে এখন এই থেভেনিন ভোল্টেজটা বের করতে চাচ্ছি, এই থেভেনিন ভোল্টেজটা বের করতে চাচ্ছি। সো দেখো, এই থেভেনিন ভোল্টেজটা এই লাল দুই প্রান্তের মধ্যে ভোল্টেজ। সো এই যে এই দুইটা নোড কিন্তু আলটিমেটলি এই আর এল এর সাথে প্যারালালে আছে, আর এল এর সাথে প্যারালালে আছে। তার মানে আর এল এর অ্যাক্রসে যে ভোল্টেজটা পাওয়া যাবে, আর এল এর অ্যাক্রসে যে ভোল্টেজটা পাওয়া যাবে, সেটাই অ্যাকচুয়ালি হবে ভি থেভেনিন, সেটাই অ্যাকচুয়ালি হবে ভি থেভেনিন। আচ্ছা, তো এখন আর এল এর অ্যাক্রসে ভোল্টেজটা কিভাবে পাবো? দেখো, এটা খুবই সিম্পল একটা সার্কিট। একটা ভোল্টেজ সোর্স আছে এবং সেটার সাথে দুইটা রেজিস্ট্যান্স সিরিজে আছে, একটা ভোল্টেজ সোর্স আছে এবং সেটার সাথে দুইটা রেজিস্ট্যান্স সিরিজে আছে। সো এখানে আমরা ভোল্টেজ ডিভাইডার ইউজ করতে পারি, এখানে আমরা ভোল্টেজ ডিভাইডার ইউজ করতে পারি। সো ভোল্টেজ ডিভাইডার কি ছিল তোমাদের যদি মনে পড়ে? ভোল্টেজ ডিভাইডার ছিল
যে আমি সাপোজ আর এল এর অ্যাক্রসে ভোল্টেজটা পেতে চাচ্ছি। সো এই ভোল্টেজটার নাম হচ্ছে ভি থেভেনিন। ওকে, আচ্ছা। সো আর এল এর অ্যাক্রসে ভোল্টেজটা পেতে হলে কি করতে হয়? নিউমেরেটর বা উপরে আর এল কে বসাইতে হয়, আর নিচে হচ্ছে দুইটা রেজিস্ট্যান্সের যোগফলকে বসাইতে হয়। উপরে বসাইতে হয় আর এল কে, নিচে বসাইতে হয় দুইটা রেজিস্ট্যান্সের যোগফলকে, এবং এই রেশিওটাকে গুণ করতে হয় সাপ্লাই ভোল্টেজ দ্বারা। এই রেশিওটাকে গুণ করতে হয় সাপ্লাই ভোল্টেজ দ্বারা। সো আমরা যদি জিনিসটা আরেকবার খেয়াল করি তাহলে দেখব। ওকে, সো আমি VThevenin বের করতে চাচ্ছি, আমি VThevenin বের করতে চাচ্ছি বেসিক্যালি এই পয়েন্ট আর এই পয়েন্টের ভোল্টেজটা বের করতে চাচ্ছি। সো এই পয়েন্ট আর এই পয়েন্টের ভোল্টেজ যা, যেহেতু RL টা ওর সাথে প্যারালালে লাগানো, সো RL এর অ্যাক্রসে ভোল্টেজটা বের করলেই আসলে এই পয়েন্টের ভোল্টেজটা বের করা হয়ে যাবে। সো RL এর অ্যাক্রসে ভোল্টেজটা কি করব? সো VS, RS এবং RL, এরা তিনজন মিলে খুবই সিম্পল একটা সিরিজ সার্কিট তৈরি করছে, যেখানে ভোল্টেজ সোর্স আছে এবং দুইটা রেজিস্ট্যান্স সিরিজে আছে। ওকে, আচ্ছা। এখন আমি যদি RL এর অ্যাক্রসে ভোল্টেজটা বের করতে চাই বা VThevenin বের করতে চাই, সো ভোল্টেজ ডিভাইডার, তোমাদের যদি মনে পড়ে আমরা আগের কোর্সে বা এইচএসসি তে করে আসি, ভোল্টেজ ডিভাইডারের ফর্মুলা হলো RL এর অ্যাক্রসে ভোল্টেজ বের করতে হলে নিউমারেটরে বসাইতে হয় RL কে, নিউমারেটরে বসাইতে হয় RL কে, আর ডেনোমিনেটরে বসাইতে হয় দুইটা রেজিস্ট্যান্সের যোগফলকে, ডেনোমিনেটরে বসাইতে হয় দুইটা রেজিস্ট্যান্সের যোগফলকে। দেন এই রেশিওটাকে আমরা টোটাল সাপ্লাই ভোল্টেজ দ্বারা গুণ করি, টোটাল সাপ্লাই ভোল্টেজ দ্বারা গুণ করি। সো তাহলে আমি কি পেয়ে যাব? এই দুই পয়েন্টের মাঝখানের ভোল্টেজটা পেয়ে যাব। এখন জেনার ডায়োডকে যেহেতু আমরা রিভার্স ব্রেকডাউনে পাঠাইতে চাই, জেনার ডায়োডকে যেহেতু আমরা রিভার্স ব্রেকডাউনে পাঠাইতে চাই, সো আমাদের কন্ডিশন হচ্ছে যে জেনার ডায়োডের অ্যাক্রসে যে ভোল্টেজটা পাবো সেটা যেন ভিজেড এর থেকে বড় হয়। জেনার ডায়োডের অ্যাক্রসে যে ভোল্টেজটা আমরা অ্যাপ্লাই করতেছি সেটা যেন ভিজেড এর থেকে বড় হয়, কারণ সেটা ভিজেড এর থেকে বড় না হইলে ও ব্রেকডাউনে যাবে না। সো আমরা ওটাকে ইউজ করতে পারবো না। আমাদের উদ্দেশ্যই হচ্ছে ওকে ব্রেকডাউনে পাঠিয়ে দেওয়া। ওকে, সো এখান থেকে আমরা একটা কন্ডিশন দেখলাম যে VThevenin এর ভ্যালু কত হতে হবে সো দ্যাট এটা যেন ভিজেড এর থেকে বড় হয় এবং জেনার ডায়োডটা যেন রিভার্স ব্রেকডাউনে চলে যায়। সো এটা ফর্মুলা জেনার ডায়োডের জন্য। আমরা যদি VThevenin এর ফর্মুলাটা দেখতে চাই, সো দেন VThevenin এর ফর্মুলা হচ্ছে এটা। ওকে, সামনে আমরা হচ্ছে সিম্পল ম্যাথ দেখবো। সো এই সিম্পল ম্যাথ দেখার সময় খেয়াল করবা যে এই ফর্মুলাগুলো আমরা ইউজ করতেছি। ওকে, সো এরপর আমরা দেখতে চাই লোড কারেন্টের ফর্মুলা। সো আমাদের এখানে একটা লোড আছে, লোড আর এল, লোডটার নাম হচ্ছে আর এল। ওকে, সো লোডটার নাম যদি আর এল হয়, তাহলে এই লোডের মধ্য দিয়ে যে কারেন্টটা যাচ্ছে ওই কারেন্টের নাম দিলাম আইএল, কারেন্ট থ্রু লোড আইএল। ওকে, আচ্ছা। আর এই লোডের অ্যাক্রসে যে ভোল্টেজ সেটার নাম দিলাম ভিএল, সেটার নাম দিলাম ভিএল। সো আমরা তো ওহমস ল জানি, রাইট? ক্লাস 9-10 থেকে ওহমস ল জানি। ওহমস ল হচ্ছে আই ইকুয়াল টু ভি বাই আর, আই ইকুয়াল টু ভি বাই আর। ওকে, সো ওহমস ল অনুযায়ী এই লোডের অ্যাক্রসে যে কারেন্টটা হবে সেটা খুব সিম্পলি, খুব ইজি ফর্মুলা হবে ভোল্টেজ অ্যাক্রস লোড ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স অ্যাক্রস লোড, ভোল্টেজ অ্যাক্রস লোড ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স অ্যাক্রস লোড। সিম্পলি ওহমস ল, আর কিছু না। সো বলছিলাম যে যেহেতু লোড রেজিস্ট্যান্সটা আর জেনার ডায়োডটা দুইটা প্যারালেলে লাগানো, সো লোড রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ যা, জেনার ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজটা তাই, হুবহু সেম, যেহেতু ওরা প্যারালেলে লাগানো। সো দেখো এখানে ভিএল এর পরিবর্তে পরের লাইনে আমরা লিখতেছি ভিজেড, কারণ ভিএল যে কথা ভিজেড একই কথা। সো এখান থেকে আমরা পেয়ে গেলাম লোড কারেন্টের ফর্মুলা। লোড কারেন্টের ফর্মুলা হচ্ছে ভিজেড বাই আর এল, লোড কারেন্টের ফর্মুলা হচ্ছে ভিজেড বাই আর এল। তো সামনে আমরা এক্সাম্পল করব, এখানে ছোট ছোট ফর্মুলাগুলো কাজে লাগবে, আমরা দেখব। ওকে, এরপরে আমরা বের করতে চাই সিরিজ কারেন্ট, মানে এই যে এই ভোল্টেজ সোর্স থেকে যে কারেন্টটা বের হচ্ছে এবং এদিক দিয়ে যাচ্ছে, বা এই সিরিজ রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটার ফর্মুলা বের করতে চাই। সো দেখো এই যে আরএস রেজিস্ট্যান্সটা, এটার বাম সাইডের নোড, এই বাম সাইডের নোডের ভোল্টেজ হচ্ছে ভিএস, কারণ কি ব্যাটারির প্লাস মাথাটা এখানে লাগানো, আর এর ডান সাইডের নোডের ভোল্টেজটা হচ্ছে ভিজেড, আর এখান দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটার নাম আমরা দিছি আইএস। সো তোমাদের যদি ওহমস ল মনে পড়ে, ওহমস ল ছিল এরকম যে কারেন্ট আই ইকুয়াল টু হচ্ছে ইনপুট নোড মাইনাস আউটপুট নোড ডিভাইডেড বাই রেজিস্টার। ওকে, সো এখানে এই আরএস রেজিস্ট্যান্সটার রেসপেক্টে ইনপুট নোড হচ্ছে এটা, আর ইনপুট নোডের ভ্যালু হচ্ছে ভিএস, আউটপুট নোড হচ্ছে এটা, আউটপুট নোডের ভ্যালু হচ্ছে ভিজেড, আর রেজিস্ট্যান্সটা হচ্ছে আরএস।
আর ওর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটার নাম হচ্ছে আইএস। সো সেটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, দেখো কারেন্ট ইকুয়াল টু হচ্ছে ইনপুট নোডের ভোল্টেজ মাইনাস আউটপুট নোডের ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্সের ভ্যালু। ইনপুট নোডের ভোল্টেজ মাইনাস আউটপুট নোডের ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্সের ভ্যালু। ওকে, সো এটা ছিল ওহমস ল। সো আলটিমেটলি ওই ল ইউজ করে আমরা কি পেয়ে গেলাম, এই ল ইউজ করে আমরা সিরিজ কারেন্ট, এই সিরিজ কারেন্টের ফর্মুলাটা পেয়ে গেলাম। একটা সিম্পল ভোল্টেজ রেগুলেটর সার্কিটের সিরিজ কারেন্টের ফর্মুলাটা পেয়ে গেলাম। এরপর যদি দেখি আমরা, দেখো আগের স্লাইডগুলোতে তুমি যদি খেয়াল করে থাকো আমরা আইএস বের করেছি, আমরা আইএল বের করেছি। সো আইএস আর আইএল, যদি আইএস জানা থাকে আর আইএল জানা থাকে তবে আমরা ইজিলি আইজেডটা বের করে ফেলতে পারবো। সো এবার আমরা কি করব, আমরা আইজেডটা বের করব। সো আইজেড বের করতে হচ্ছে আইএস আর আইএলটা ইউজ করব। সেখানে খেয়াল করো, এই যে আমি যদি এই নোডটার রেসপেক্টে চিন্তা করি, আমি যদি এই নোডটার রেসপেক্টে চিন্তা করি, এখানে ঢুকতেছে আইএস, এই নোডে যে কারেন্টটা ঢুকতেছে সেটা আইএস এবং বের হচ্ছে দুইটা কারেন্ট আইজেড এবং আইএল, আইজেড এবং আইএল। ওকে, তো আমরা কেসিএল পড়ছিলাম, কার্শফস কারেন্ট ল। তো কার্শফস কারেন্ট ল কি বলছিল, কার্শফস কারেন্ট ল বলছিল এইটা, যে ইনকামিং কারেন্ট শুড বি ইকুয়াল টু সামেশন অফ আউটগোয়িং কারেন্ট, ইনকামিং কারেন্ট শুড বি ইকুয়াল টু সামেশন অফ আউটগোয়িং কারেন্ট। সো এই জন্য আমরা বলতে পারি আইএস ইকুয়াল টু আইজেড প্লাস আইএল, কারণ ইনকামিং কারেন্ট হচ্ছে আইএস আর আউটগোয়িং কারেন্ট দুইটা হচ্ছে আইজেড এবং আইএল। সো ইনকামিং কারেন্ট শুড বি ইকুয়াল টু সাম অফ আউটগোয়িং কারেন্ট। আমরা কেসিএল অ্যাপ্লাই করছি। সো কেসিএল অ্যাপ্লাই করলে এই ফর্মুলাটা পেয়ে গেলাম। সো এরপর এই ফর্মুলার যদি আমরা আইজেডটা এক সাইডে রাখি, বাকি দুইটাকে অন্য সাইডে নিয়ে আসি, তবে আমরা আইজেড এর ফর্মুলা পেয়ে গেলাম, আমরা আইজেড এর ফর্মুলা পেয়ে গেলাম। সো আইজেড এর ফর্মুলা কি আসলো, আইএস মাইনাস আইএল, আইএস মাইনাস আইএল। সো এটা হচ্ছে জেনার কারেন্টের ফর্মুলা। এবং আমরা জেনার এই ডায়োডের লাস্ট ফর্মুলাটা শিখবো। সেই লাস্ট ফর্মুলাটা হচ্ছে পাওয়ারের ফর্মুলা পি। সো আমরা নর্মালি জানি যে পাওয়ারের ফর্মুলা পি, পি ইকুয়াল টু হচ্ছে ভিআই, পি ইকুয়াল টু হচ্ছে ভিআই। সো তোমাকে যদি কখনো বলে যে এই জেনার ডায়োডের মধ্যে কতটুকু পাওয়ার নষ্ট হচ্ছে বা কতটুকু পাওয়ার খরচ হচ্ছে, সেটা সিম্পলি হবে ভিআই অথবা ভিজেড ইন্টু আইজেড, মানে ডায়োডের ভোল্টেজ ইন্টু ডায়োডের কারেন্ট, ডায়োডের ভোল্টেজ ইন্টু ডায়োডের কারেন্ট। সো পাওয়ার ডিসিপেটেড অ্যাক্রস ডায়োড, এটাকে বলে পিজেড, এটার ভ্যালু হবে ভিজেড ইন্টু আইজেড, ভিজেড ইন্টু আইজেড। ওকে, সো আমরা লাস্ট চারটা স্লাইডে চারটা ফর্মুলা শিখেছি। এই স্লাইডে শিখেছি ভিথেভনিন এর ফর্মুলা, এই স্লাইডে শিখেছি আইএল এর ফর্মুলা, এই স্লাইডে শিখেছি আইএস এর ফর্মুলা, এই স্লাইডে শিখেছি আইজেড এর ফর্মুলা এবং পিজেড এর ফর্মুলা। সো এই পাঁচটা ছোট সিম্পল ফর্মুলা দিয়ে আমরা একটা এক্সাম্পল দেখে ফেলবো এখন। সো এটা হচ্ছে আমাদের এক্সাম্পল, এক্সাম্পল 1। দেখো এক্সাম্পল 1 এ কি কি দিয়ে দিছে, ভিএস এর ভ্যালুটা আমাকে দিয়ে দিছে, আরএস এর ভ্যালুটাও আমাকে দিয়ে দিছে, দেন জেনার ডায়োডের ভ্যালুটা বা ভিজেড, ভিজেড এর ভ্যালুটাও দিয়ে দিছে। ভিজেড 10 ভোল্ট, তার মানে জেনার ডায়োডকে রিভার্স বায়াসে 10 ভোল্ট দিলে ও ব্রেকডাউনে যাবে, 10 ভোল্টের কম দিলে ও ব্রেকডাউনে যাবে না। তারপর আর কি দেয়া আছে, আর দেয়া আছে লোড রেজিস্ট্যান্সের ভ্যালু 1 কিলো ওহম, লোড রেজিস্ট্যান্সের ভ্যালু 1 কিলো ওহম। এখানে আরেকটা জিনিস মেনশন করা আছে IZM ইকুয়াল টু 50 মিলি এম্পিয়ার। সো এটা দিয়ে বলা আছে যে জেনার কারেন্টের মিনিমাম ভ্যালু হচ্ছে 50 মিলি এম্পিয়ার। সো এটা আসলে এই এক্সাম্পলটার ক্ষেত্রে এটা একটা আননেসেসারি ইনফরমেশন, এটা আমাদের লাগবে না। সো এটা আমাদেরকে এমনি দিয়ে দিছে বা কনফিউজ করার জন্য দিয়ে দিছে, সেটা আমাদের লাগবে না। সো কোয়েশ্চেনটা কি বলছে, ফাইন্ড দ্য জেনার কারেন্ট মানে আইজেড বের করো এবং পাওয়ার ডিসিপেটেড বের করো বা পিজেড বের করো। ওকে, আচ্ছা ঠিক আছে। সো আমরা দেখতেছি এখানে পিজেড বের করতে গেলে আইজেড বের করা লাগবে, আবার আইজেড বের করতে গেলে আইএস আর আইএল বের করে আসা লাগবে। আবার এই আইএসআইএল বের করতে গেলে আমার হচ্ছে এই ভিথেভনিনটাও বের করা আসতে হবে শুরুতে, যে ভিথেভনিনটা আসলে শুরুতেই বের করতে হবে যে ডায়োডটা আদৌ অন হচ্ছে নাকি। ডায়োড যদি অন না হয় আমরা ম্যাথটাও এখানেই শেষ করে দিব, যে ডায়োডই অন হচ্ছে না, সো এখানে ম্যাথ করার কোনো রিজন নাই। সো আলটিমেটলি আমাদের সবগুলা ফর্মুলাই এই ম্যাথটা করতে গেলে এখন লাগবে। ওকে, সো আমরা দেখি। ওকে, সো এটা ছিল আমাদের কোয়েশ্চেন। সো আমাদের বের করতে হবে আইজেড এবং বের করতে হবে পিজেড। ওকে, সো আমরা দেখি, শুরু করি ম্যাথটা। সো ফার্স্টে আমাদের কাজ কি বলছিলাম, ফার্স্টে আমরা ভিথেভনিন বের করব। ভিথেভনিন বের করে চেক করব যে এটা ভিজেড এর থেকে বেশি আসে নাকি না। বেশি আসলে ডায়োড ব্রেকডাউনে যাবে, বেশি না আসলে ডায়োড ব্রেকডাউনে যাবে না।
সো প্রথমে আমাদের চেক করতে হবে যে আদৌ ডায়োড ব্রেকডাউনে যায় নাকি, কারণ না গেলে আমাদের ম্যাথ করার কোনো রিজন নাই। আচ্ছা, তো আমরা যদি ভি থেভেনিনের ফর্মুলা দিই, ফর্মুলা ছিল যদি আমাদের মনে পড়ে আর এল ডিভাইডেড বাই আর এল প্লাস আর এস ইন্টু ভিএস। আগের স্লাইডেই ছিল। সো ফর্মুলার ভ্যালুগুলো যদি আমরা এখানে মুখস্থ বসাই, দেন আমাদের ভি থেভেনিনের ভ্যালু চলে আসে 14.4 ভোল্ট। আমরা এখানে দেখতেছি যে জেনার ডায়োডের ভোল্টেজ হচ্ছে 10 ভোল্ট। সো যেহেতু এই ভি থেভেনিন বা 14.4 ভোল্ট ভি জেড এর থেকে বেশি, তার মানে এই ডায়োডটা ব্রেকডাউনে যাবে, তার মানে এই ডায়োডটা ব্রেকডাউনে যাবে। তো ডায়োডটা ব্রেকডাউনে যাবে, এটার মানে হচ্ছে আমরা ম্যাথে ফার্দার সামনে কন্টিনিউ করতে পারি। ওকে, সো এরপর যদি মনে পড়ে, এরপর আমরা আইএল এর ফর্মুলা শিখছিলাম। সো আইএল এর ফর্মুলা ছিল ভিজেড বাই আরএল, ভিজেড বাই আরএল। সো দেখো এখানে ভিজেড এর ভ্যালু 10 আর আরএল এর ভ্যালু 1 কিলো ওহম। সো আমরা যদি করি ভিজেড বাই আরএল, সো দেন আমাদের আইএল এর ভ্যালুটা চলে আসে, আইএল এর ভ্যালুটা আসে 10 মিলি অ্যাম্পিয়ার, আইএল এর ভ্যালুটা আসে 10 মিলি অ্যাম্পিয়ার। দেন আমরা যদি আইএস এর ফর্মুলাটা ইউজ করি, যেটা আমরা আগের স্লাইডে দেখে আসছি, সো আইএস এর ফর্মুলাটা ছিল ভিএস, ভিএস যেটার ভ্যালু 18 মাইনাস ভিজেড যেটার ভ্যালু 10 ডিভাইডেড বাই আর এস যেটার ভ্যালু 250 ওহম। ওকে, সো এই সবগুলোই কোশ্চেনে দেয়া আছে, ভিএস ও দেয়া আছে, এখানে ভিএস হচ্ছে 18, দেন হচ্ছে ভিজেড দেয়া আছে, ভিজেড হচ্ছে 10, দেন আরএস দেয়া আছে, আরএস হচ্ছে 250, সবগুলোই কোশ্চেনে দেয়া আছে। সো এই সব বসাই দিলে দেন আমাদের আইএস এর ভ্যালুটা আসে 32 মিলি অ্যাম্পিয়ার, আইএস এর ভ্যালুটা আসে 32 মিলি অ্যাম্পিয়ার। দেন আমরা এরপরে যে ফর্মুলাটা শিখছিলাম আই জেড ইকুয়াল টু আইএস মাইনাস আইএল, এখানে আইএস এর ভ্যালু আর আইএল এর ভ্যালু যেটা একটু আগেই মাত্র বের করলাম, এগুলো বসাই দিলে আই জেড এর ভ্যালু চলে আসে 22 মিলি অ্যাম্পিয়ার। সো দেখো আমাদের কোয়েশ্চেনে যে দুইটা জিনিস বের করতে বলছে, এর মধ্যে প্রথম জিনিসটা অলরেডি বের হয়ে গেছে, জেনার কারেন্ট বের হয়ে গেছে, জেনার কারেন্টের ভ্যালু আসছে 22 মিলি অ্যাম্পিয়ার। সো আমাদের জাস্ট পরের পোর্শনটা বের করা বাকি, পাওয়ার ডিসিপেটেডটা বের করা বাকি। সো আমরা যদি দেখি পাওয়ার ডিসিপেটেড ফর্মুলা ছিল খুবই সিম্পল, আইজেড ইন্টু ভিজেড। সো আইজেডটা এইমাত্র আগের স্লাইডে বের করলাম, যেটার ভ্যালু ছিল 22, আর ভিজেডটা কোয়েশ্চেনে বলেই দেয়া আছে যে জেনারেল ডায়োডের ব্রেকডাউন ভোল্টেজ হচ্ছে 10 ভোল্ট। সেটা যদি বসাই দিই, বসাই দিলে দেন আমাদের ফর্মুলা আনসার চলে আসে, পাওয়ার ডিসিপেটেড ভ্যালু আসে 220 মিলিওয়াট, 220 মিলিওয়াট। ওকে, সো আমাদের ম্যাথটা শেষ, কারণ আমাদের জেনারেল কারেন্ট বের করতে বলছিল, সেটা আমরা বের করছি, পাওয়ার ডিস্ট্রিবিউটেড বের করতে বলছে, সেটা আমরা বের করছি। সেই ম্যাথগুলোর ক্ষেত্রে একটা জায়গায় খেয়াল রাখবা যে কোথায় মিলি অ্যাম্পিয়ার আছে, কোথায় ভোল্ট আছে, কোথায় গিয়ে ইউনিটটা মিলি ওয়াট হবে, ইউনিটগুলো খেয়াল করবা। ওকে, ইউনিট ভুল করলে কিন্তু নাম্বার কমে যাবে। ওকে, সো ইউনিটগুলো ভুল করবা, ইউনিটগুলো যাতে ভুল না হয়। ওকে, এরপরের টপিক হচ্ছে ক্লিপার সার্কিট। সো জেনার ডায়োডের টপিকে কারো কোনো কোয়েশ্চেন থাকলে আস্ক করতে পারো। জেনারেল ডায়োড পর্যন্ত কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আস্ক করতে পারো। স্যার স্লাইডটা তো দিয়ে দিবেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, আজকে ক্লাস শেষে এখনই আমি স্লাইডটা আপলোড করে দিব। ওকে, সো তোমরা আবার রিভিউ করতে পারবা, দেন কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে নেক্সট ক্লাসে আস্ক করতে পারবা। ওকে স্যার। ওকে, আর আমি হচ্ছে কালকের আগের দিনের স্লাইড গুলো দিয়ে দিব, গত 2 ক্লাসের যে স্লাইড সেটাও আমি আজকে দিয়ে দিব। ওকে, তোমাদের কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আমরা পরের টপিকে যাই। সো পরের টপিকের নাম হচ্ছে ক্লিপার সার্কিট। ওকে, সো ক্লিপ, ক্লিপ করা মানে লাইক কাঁচি দিয়ে কোনো কিছু কেটে ফেলা। সো এখানে আমরা কি করব, যে আমাদের ওয়েভ ফর্মটা থাকে লাইক একটা সাইনোসয়েডাল ওয়েভ ফর্ম, সেই ওয়েভটাকে আমি আমার পছন্দ মতো বা আমাদের প্রয়োজন মতো কেটে ফেলবো। সো যেহেতু ওয়েভটাকে আমরা কেটে ফেলতেছি, সেই জন্যই এটার নাম হচ্ছে ক্লিপার সার্কিট। ওকে, সো আমরা যদি ডেফিনিশনটা দেখি, ডেফিনিশনটায় বলা আছে a clipper circuit prevents the output waveform from exceeding the certain level and at the same time it does not distort the remaining part of the waveform. Okay, so basically এটা মিন করতেছে যে আমি আমার ওয়েভফর্মের বাকিটুক ঠিকঠাক রেখে একটা নির্দিষ্ট পোর্শন চাইলেই কেটে ফেলতে পারবো। সো আমরা এক্সাম্পল দেখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, সো ক্লিপার সার্কিট কয় টাইপের হতে পারে? আমি যদি একটা ক্লাসিফিকেশন দেখি, তাহলে সেই ক্লাসিফিকেশন অনুযায়ী 2 টাইপের হতে পারে, পজিটিভ এবং নেগেটিভ। এবং আমরা যদি আরেকটা ক্লাসিফিকেশন দেখি, সেটার অনুযায়ী হতে পারে সিরিজ এবং প্যারালাল, সিরিজ এবং প্যারালাল। সো পজিটিভ ক্লিপার সার্কিট কখন বলবো? ও যদি ভোল্টেজের পজিটিভ সাইডকে কেটে ফেলে তখন বলি পজিটিভ ক্লিপার, যদি নেগেটিভ সাইডকে কেটে ফেলে তখন বলি নেগেটিভ ক্লিপার।
সিমিলারলি এই ডায়োডটা যদি ভোল্টেজ সোর্সের থাকে সাথে সিরিজে লাগানো থাকে ওটাকে বলি সিরিজ ক্লিপার সার্কিট। আর এই ডায়োডটা যদি ভোল্টেজ সোর্সের থাকে সাথে প্যারালালে লাগানো থাকে ওটাকে বলি প্যারালাল ক্লিপার সার্কিট। ওকে, সো নামগুলো খুবই স্ট্রেট ফরওয়ার্ড, নাম পড়েই বোঝা যায় যে আসলে কি মিন করতেছে। তো আমরা এখন একটা প্যারালাল ক্লিপার সার্কিট দেখি, পজিটিভ ক্লিপার সার্কিট। পজিটিভ ক্লিপার সার্কিট মানে ও পজিটিভ সাইডটাকে কেটে ফেলবে। তুমি যদি খেয়াল করে দেখো লেফট হ্যান্ড সাইডে একটা ফুল সাইনোসয়েডাল ওয়েভ ফর্ম আছে, বাট রাইট হ্যান্ড সাইডে পজিটিভ পোর্শনটা নাই, শুধু নেগেটিভ পোর্শনটা আছে। তো তার মানে ওকে কি বলা যাবে? ওকে বলা যাবে একটা পজিটিভ ক্লিপার সার্কিট। ওকে, আচ্ছা ঠিক আছে। সো এই পজিটিভ ক্লিপার সার্কিটটা কিভাবে কাজ করে? সো পজিটিভ ক্লিপার সার্কিটটা এভাবে কাজ করে যে যখন আমরা পজিটিভ সাইকেল দিচ্ছি, যখন আমরা ইনপুটে পজিটিভ সাইকেল দিচ্ছি, যখন আমরা ইনপুটে পজিটিভ সাইকেল দিচ্ছি, সো ইনপুটে পজিটিভ সাইকেল দেওয়া মানে ডায়োডের পি মাথায় প্লাস হবে, এন মাথায় মাইনাস হবে। সো দ্যাট মিনস ডায়োডটা অন হবে। ডায়োডটা অন হইলে ডায়োডটা কি হয়ে যাবে বলতো? ডায়োডটা শর্ট সার্কিট হয়ে যাবে। এখানে ডায়োডটা শর্ট সার্কিট হয়ে যাবে। সো ডায়োডটা যদি শর্ট সার্কিট হয়ে যায়, ডায়োডের উপরের প্রান্ত আর নিচের প্রান্ত কিন্তু একই তার হয়ে যাবে। ডায়োডের উপরের প্রান্ত আর নিচের প্রান্ত কিন্তু একই তার হয়ে যাবে। সো উপরে আর নিচে যদি সেম তার হয়, উপরে আর নিচে যদি সেম তার হয়, তাহলে এই উপরের আর নিচের মাথার মধ্যে কোনো ভোল্টেজ ডিফারেন্স থাকবে না। উপরের আর নিচের মাথার মধ্যে কোনো ভোল্টেজ ডিফারেন্স থাকবে না। সো কোনো ভোল্টেজ ডিফারেন্স নাই দেখেই দেখো পজিটিভ সাইকেলে তুমি ভোল্টেজ পাচ্ছ 0। পজিটিভ সাইকেলে তুমি এই যে ভি আউট, যেহেতু কোনো ভোল্টেজ ডিফারেন্স পাচ্ছ না, তাই পজিটিভ সাইকেলে আউটপুট পাচ্ছ 0। পজিটিভ সাইকেলে আউটপুট পাচ্ছ 0। ওকে, আচ্ছা ঠিক আছে। এবার আমরা যদি দেখি যে নেগেটিভ সাইকেলে কি হবে, নেগেটিভ সাইকেলে কি হবে। ওকে, সো খেয়াল করো নেগেটিভ সাইকেলে আমরা ইনপুটে দিচ্ছি একটা নেগেটিভ সাইকেল। ওকে, নেগেটিভ সাইকেলে আমরা ইনপুটে একটা নেগেটিভ সাইকেল দিচ্ছি। ইনপুটে নেগেটিভ সাইকেল দেওয়া মানে হচ্ছে ভোল্টেজ সোর্সের নিচের মাথা প্লাস, উপরের মাথা মাইনাস। সো তার মানে আলটিমেটলি ডায়োডেরও নিচের মাথা প্লাস হয়ে যাবে, উপরের মাথা মাইনাস হয়ে যাবে। সো এখন যদি খেয়াল করো ডায়োডের পি সাইডে নেগেটিভ আর এন সাইডে পজিটিভ, সো তার মানে ডায়োডটা অফ থাকবে, ডায়োডটা অফ থাকবে। ডায়োডটা অফ থাকবে মানে হচ্ছে ডায়োডটা আসলে ওপেন সার্কিট থাকবে। ওকে, ডায়োডটা এভাবে ফাঁকা হয়ে যাবে, এই রাস্তা দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না, রাস্তা দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না। সেই রাস্তা দিয়ে যদি কোনো কারেন্ট ফ্লো না হয়, দেখো তোমার তারের এই মাথাটাই প্লাস অফ ভি আউট আর তারের এই মাথাটাই মাইনাস অফ ভি আউট। সো আলটিমেটলি দেখো তোমার যেহেতু কোনো ডায়োড নাই, এই ভি আউটটা কিন্তু ডিরেক্টলি ভি ইন এর সাথে কানেক্টেড, ভি আউট এর মাইনাস মাথাটাও ডিরেক্টলি ভি ইন এর প্লাস মাথার সাথে কানেক্টেড। সো এটার মানে বোঝায় যে ভি ইন এ আমি যাই দিব, যেহেতু ভি আউট ওর সাথে ডিরেক্টলি কানেক্টেড, সো ভি আউটেও এক্স্যাক্টলি তাই পাবো, ভি আউটে এক্স্যাক্টলি তাই পাবো। সো এজন্য দেখো ইনপুটে আমি নেগেটিভ সাইকেলে যা দিচ্ছিলাম আউটপুটে গিয়ে নেগেটিভ সাইকেলে এক্স্যাক্টলি তাই পাচ্ছি, আউটপুটে গিয়ে নেগেটিভ সাইকেল এক্স্যাক্টলি তাই পাচ্ছি। ওকে, সো পজিটিভ সাইকেলে যেহেতু ডায়োড অন থাকে আর শর্ট থাকে, এজন্য আমরা 0 ভোল্টেজ পাই। আর নেগেটিভ সাইকেলে যেহেতু ভি আউটটা ডিরেক্টলি ভি ইন এর সাথে কানেক্টেড হয়ে যায়, এজন্য আমি ইনপুটে যা দেই আউটপুটে হুবহু তাই পাই, আউটপুটে হুবহু তাই পাই। সো এখন যদি খেয়াল করো তাহলে এই পুরো জিনিসটার সামারিটা কি? সামারিটা হচ্ছে দেখো যে ইনপুটে যা দিচ্ছিলাম সেটার পজিটিভ পোর্শনটা নাই হয়ে গেছে, বা পজিটিভ পোর্শনটা আমি কেটে ফেলে দিছি, অথবা পজিটিভ পোর্শনটা আমি ক্লিপ করে ফেলছি। তো এই জন্যই এই সার্কিটটার নাম হচ্ছে পজিটিভ ক্লিপার সার্কিট। এই সার্কিটটার নাম হচ্ছে পজিটিভ ক্লিপার সার্কিট। সো পজিটিভ নাম কেন? কারণ পজিটিভ সাইড ক্লিপ করে ফেলছি। আর প্যারালেল নাম কেন? কারণ এখানে ডায়োডটা ইনপুট ভোল্টেজের সাথে প্যারালেলে। যদি সিরিজে থাকতো তখন এটার নাম হতো সিরিজ ক্লিপার সার্কিট। যেহেতু ডায়োডটা ইনপুট ভোল্টেজের সাথে প্যারালেলে, এজন্য এটার নাম হয়েছে প্যারালেল ক্লিপার সার্কিট। সো এটা ছিল পজিটিভ ক্লিপার, এর পরেরটা হচ্ছে নেগেটিভ ক্লিপার। সো দুইটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য কিছুই না, শুধু ডায়োডটাকে উল্টাই দিলেই পজিটিভ ক্লিপার হয়ে যায় নেগেটিভ ক্লিপার, নেগেটিভ ক্লিপার হয়ে যায় পজিটিভ ক্লিপার। সেই ক্ষেত্রে কি হবে দেখো, যখন আমি পজিটিভ সাইকেল দিচ্ছি তখন এই মাথা প্লাস ব্যাটারির আর এই মাথা মাইনাস, এটা আমরা ক্লাসে আলোচনা করছি। সো এই মাথাও প্লাস হবে ডায়োডের, এই মাথা মাইনাস হবে। সো দেখো পি সাইডে মাইনাস আর এন সাইডে প্লাস, সো তার মানে ডায়োডটা থাকবে রিভার্স বায়াসে। আর রিভার্স বায়াসে থাকা মানে হচ্ছে এটা ওপেন সার্কিট। সেটা যখন ওপেন সার্কিট থাকে তখন ভি আউটটা ডিরেক্টলি ভি ইন এর সাথে কানেক্ট হয়ে যায়, আর ভি আউটের মাইনাস মাথাটাও ডিরেক্টলি ভি ইন এর মাইনাস মাথার সাথে কানেক্ট হয়ে যায়। সো তার মানে আমি ইনপুটে যা দিব আউটপুটে এক্স্যাক্টলি তাই পাবো। সো দেখো ইনপুটে আমি একটা পজিটিভ ভোল্টেজ দিচ্ছিলাম,
আউটপুটে গিয়ে আলটিমেটলি আমি একটা পজিটিভ সাইকেল পাচ্ছি। মানে বেসিক্যালি একটু আগের কেসে যা হয়েছে এখানে এটার উল্টাটা ঘটবে, এখানে এটার উল্টাটা ঘটবে। ওকে, এবার দেখো নেগেটিভ সাইকেলে কি হয়। সো নেগেটিভ সাইকেলে আমি একটা নেগেটিভ সাইকেল দিচ্ছি। সো আমি যখন নেগেটিভ সাইকেল দিচ্ছি তখন সোর্সের নিচের মাথা প্লাস, উপরের মাথা মাইনাস, তার মানে ডায়োডেরও নিচের মাথা প্লাস এবং উপরের মাথা মাইনাস। সো এখন ডায়োডের পি সাইডে প্লাস, এন সাইডে মাইনাস, তার মানে ডায়োডটা অন হবে। ডায়োডটা অন হবে মানে এখানে একটা শর্ট সার্কিট হয়ে যাবে। সো এখানে একটা শর্ট সার্কিট হয়ে গেলে যেহেতু এই উপরের মাথা ভি আউটের উপরের মাথা এবং ভি আউটের নিচের মাথা দুইটা আসলে একই তারে কানেক্টেড, সো উপরের মাথার নিচের মাথার মধ্যে কোনো ভোল্টেজ ডিফারেন্স নাই। কোনো ভোল্টেজ ডিফারেন্স নাই মানে হচ্ছে ভি আউট এর ভ্যালু জিরো। তার মানে নেগেটিভ সাইকেলে ভি আউট এর ভ্যালু হবে জিরো। সেখানে গ্রাফেও দেখো ভি আউট এর ভ্যালু জিরো, যেখানে কোনো গ্রাফ নাই তার মানে ভি আউট এর ভ্যালু জিরো। সো এতে আলটিমেটলি কি হইলো, আমি যখন নেগেটিভ সাইকেল দিলাম আউটপুটে কিন্তু নেগেটিভ সাইকেল পাইলাম না, আউটপুটে কিন্তু জিরো পাইলাম। সো ওভারঅল যদি আউটপুটের দিকে চিন্তা করো, ইনপুটে একটা সাইনোসয়েডাল ওয়েভ দিছি বাট আউটপুটে শুধু পজিটিভ সাইকেলটা পাইছি, নেগেটিভ সাইকেলটা আমার কেটে চলে গেছে। সো এই জন্য এটার নাম হচ্ছে নেগেটিভ ক্লিপার সার্কিট, এই জন্য এটার নাম হচ্ছে নেগেটিভ ক্লিপার সার্কিট। সো ক্লিপার সার্কিটের ইউজ কেস হচ্ছে যে আমরা যদি কখনো চাই যে আমরা পজিটিভ সাইকেলটা রাখবো না বা নেগেটিভ সাইকেলটা রাখবো না, তখন আমরা আমাদের ইচ্ছা মতো বা প্রয়োজন মতো ক্লিপ করে ফেলতে পারি। ওকে, সো দেখো এখন আমরা দেখবো ক্লিপার সার্কিট উইথ বায়াজিং ভোল্টেজ। সো বায়াজিং ভোল্টেজ দিলে এখন কি হবে, দেখো আগের কেসগুলায় আমরা যখন কাটতে চাচ্ছিলাম আইদার পুরো পজিটিভ সাইকেলটাই কেটে গেছে অথবা পুরো নেগেটিভ সাইকেলটাই কেটে গেছে। বাট সামটাইমস আমি এটা চাই না যে পুরোটাই কেটে যাক, ওকে, আমি চাই একটা নির্দিষ্ট পরিমাণ কাটুক। যে ধরো সাইকেলটা হচ্ছে 5 ভোল্ট, আমি চাই 2 ভোল্ট পর্যন্ত থাকুক, এর উপরে একটু কেটে যাক, এটসেট্রা। ওকে, সো আমি যদি এরকম স্পেসিফিকলি কাটতে চাই, পুরোটা না কেটে আমার ইচ্ছা মতো পরিমাণ মতো কাটতে চাই, তাহলে ইউজ করতে হয় হচ্ছে ক্লিপার সার্কিট উইথ বায়াজিং ভোল্টেজ, ক্লিপার সার্কিট উইথ বায়াজিং ভোল্টেজ। আচ্ছা, সো আমরা যখন দেখবা ল্যাবে করব এক্সপেরিমেন্ট 5, সেখানে আমরা এই সার্কিটটাই করব, ক্লিপার সার্কিট উইথ বায়াজিং ভোল্টেজ। সো এটাই মোস্ট ইম্পর্টেন্ট। সো এক্সামেও তোমার এটা থেকেই আসার চান্স বেশি। ওকে, সো এটাই হচ্ছে আমাদের এক্সামের জন্য মেইন টপিক, ক্লিপার সার্কিট উইথ বায়াজিং ভোল্টেজ। আচ্ছা, সো আমরা একটু বোঝার চেষ্টা করি যে এখানে জিনিসটা কিভাবে কাজ করে। সো খেয়াল করো। ওকে, সো আমরা পজিটিভ সাইকেলের কথা চিন্তা করি। পজিটিভ সাইকেলে যখন আমরা 0 থেকে V ভোল্ট পর্যন্ত জিতছি, ওকে, যেখানে ভি হচ্ছে আমাদের এই ব্যাটারিটার ভোল্টেজ। ওকে, সো আগের কনফিগারেশনের সাথে এই কনফিগারেশনের পার্থক্য কি, জাস্ট ডায়োডের পরে একটা ব্যাটারি লাগানো হয়েছে, জাস্ট ডায়োডের পরে একটা ব্যাটারি লাগানো হয়েছে। ওকে, সেখানে কিন্তু অবশ্যই কানেকশন গুলো খেয়াল করবা যে এখানে ডায়োডের এন সাইডের সাথে ব্যাটারির প্লাস প্রান্ত লাগানো হয়েছে। উল্টাপাল্টা লাগাইলে কিন্তু ওইটা ক্লিপার সার্কিট হবে না, উল্টাপাল্টা লাগাইলে ওইটা ক্লিপার সার্কিট হবে না। সো এটা খেয়াল করবা যে এখানে যেভাবে সার্কিটটা কনস্ট্রাক্ট করা আছে ঠিক এভাবে কনস্ট্রাক্ট করলে এটা ক্লিপার হিসেবে কাজ করে। ওকে, নতুবা ও অন্যরকম ভাবে কাজ করবে। আচ্ছা, সো খেয়াল করো যখন আমি 0 থেকে V ভোল্ট দিচ্ছি, ইনপুটে 0 থেকে V ভোল্ট দিচ্ছি, সো খেয়াল করো এই ডায়োডটার এন প্রান্তে এখন হয়ে আছে ভি ভোল্ট, ডায়োডটার এন প্রান্তে হয়ে আছে ভি ভোল্ট। তার মানে ডায়োডটা অন হইতে হইলে পি সাইডে ভি এর থেকে বেশি ভোল্টেজ হওয়া লাগবে। পি সাইডে ভি এর থেকে বেশি ভোল্টেজ হওয়া লাগবে। পি সাইডে ভি এর থেকে বেশি ভোল্টেজ হওয়া লাগবে। তুমি খেয়াল করো এই যে ইনপুট ওয়েভ ফর্মটা, এই পুরো ইনপুট ওয়েভ ফর্মটার শুধু এই পোর্শনটাতেই ভোল্টেজ ভি এর থেকে বেশি, শুধুমাত্র এই পোর্শনটাতেই ভোল্টেজ ভি এর থেকে বেশি। তার মানে এই পোর্শনটার জন্য ডায়োড অন থাকবে আর বাকি পুরো পোর্শনটার জন্য এই বাকি পুরো পোর্শনটার জন্য ডায়োড অফ থাকবে, বাকি পুরো পোর্শনটার জন্য ডায়োড অফ থাকবে। সো খেয়াল করো যখন ডায়োড অন থাকবে তখন এই দুই মাথার মধ্যে কোনো এই দুই মাথা সরি হ্যাঁ, যখন ডায়োড অন থাকবে তখন ডায়োডটা শর্ট সার্কিট হয়ে যাবে। আমরা খেয়াল করি, যদি একটু রিড্র করি। ওকে, সো খেয়াল করো যখন ইনপুট ভোল্টেজের ভ্যালু এই ভি এর থেকে বেশি হবে অনলি এইটুক সময়ের জন্য ডায়োডটা অন থাকবে। ডায়োডটা অন থাকলে ডায়োডের জায়গায় হয়ে যাবে শর্ট সার্কিট আর নিচে কানেক্টেড থাকবে এই ব্যাটারিটা। সো এখন তুমি যদি খেয়াল করো দেখো ভি আউট মানে হচ্ছে জাস্ট এই ব্যাটারিটার ভোল্টেজ, ভি আউট মানে হচ্ছে জাস্ট এই ব্যাটারিটার ভোল্টেজ। সো তার মানে
আমাদের ওয়েভের এতটুকু পোর্শনের জন্য আউটপুটটা আমরা পাবো একটা কনস্ট্যান্ট ভ্যালু যেটা হচ্ছে ভি। আউটপুটটা পাবো আমরা একটা কনস্ট্যান্ট ভ্যালু যেটা হচ্ছে ভি। কারণ তখন ভি আউট যে কথা ভি একই কথা, তখন ভি আউট যে কথা ভি একই কথা। ওকে, এখন তুমি যদি বাকি টুকের জন্য চিন্তা করো যে আমাদের ইনপুট ওয়েভের এই বাকি পোর্শনের জন্য যখন ভোল্টেজের ভ্যালু ভি এর থেকে কম তখন কি হবে? সো তখন যেহেতু ভোল্টেজের ভ্যালু ভি এর থেকে কম তখন আমাদের ডায়োডটা অফ থাকবে, আর ডায়োডটা অফ থাকা মানে হচ্ছে ওই ডায়োডের জায়গায় ওপেন সার্কিট। আর ডায়োডের জায়গায় যদি ওপেন সার্কিট থাকে তখন তুমি খেয়াল করবা ভি আউট এর প্লাসটা ডিরেক্টলি ভি ইন এর প্লাসের সাথে কানেক্টেড, আর ভি আউট এর মাইনাসটা ডিরেক্টলি ভি ইন এর মাইনাসের সাথে কানেক্টেড। সো তার মানে ইনপুটে যা দিবে আউটপুটে তাই পাবো। সো দেখো গ্রাফের এই পোর্শনটার জন্য তুমি ইনপুটে যা দিবে আউটপুটে তাই পাবা। দেখো ইনপুটে যা দিছো আউটপুটে কিন্তু এক্স্যাক্টলি সেম পোর্শনটাই পাইছো। ওকে, সো দেখো যখন ডায়োডটা অন থাকবে তখন আউটপুটে পাবো শুধু ভি, আর যখন ডায়োড অফ থাকবে তখন আউটপুটে পাবো যা দিব তাই পাবো। সো ওভারঅল এই পুরো ইফেক্টটার কারণে এখন কি হলো, আমি যদি তাকাই আমাদের ফিগারটার দিকে তাহলে দেখো আমাদের এই ফিগারটা অথবা আউটপুটটা ভি তে ক্লিপ হয়ে গেছে, এই আউটপুটটা ভি ভ্যালুতে ক্লিপ হয়ে গেছে। ওকে, সো লেফট এন্ড রাইট সাইডে আমি এখন কি করতে পারতেছি, এর আগের সার্কিট গুলোয় যখন আমি দেখতেছিলাম, যখন আমি ক্লিপ করতে চাচ্ছিলাম তখন আইদার পুরো পজিটিভ সাইকেল ক্লিপ হয়ে যাচ্ছিল অথবা পুরো নেগেটিভ সাইকেল ক্লিপ হয়ে যাচ্ছিল। বাট এখন আমি একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত ক্লিপ করতে পারতেছি। আমার মন চাইলো 2 ভোল্টে ক্লিপ করতে চাই করলাম, এবং আমার মন চাইলো 3 ভোল্টে ক্লিপ করতে চাই করলাম। সো এটা এখন আমাদের কন্ট্রোলে চলে আসছে। সেই ক্লিপিং গুলো কখন লাগে? সাপোজ তোমার কাছে একটা ডিভাইস আছে, সাপোজ তোমার স্মার্টফোন। তো তোমার স্মার্টফোন 5 ভোল্টের চেয়ে বেশি অ্যাকসেপ্ট করতে পারে না। বাট তুমি যে ইনপুট ভোল্টেজটা ইউজ করতেছো সাপোজ সেটা মাঝে মাঝে 6 ভোল্ট হয়ে যায়, মাঝে মাঝে 7 ভোল্ট হয়ে যায়, মাঝে মাঝে 10 ভোল্ট হয়ে যায়। সো এত বেশি ভোল্টেজ চলে আসলে তোমার স্মার্টফোনটা কিন্তু নষ্ট হয়ে যাবে। সো আমি যদি স্মার্টফোনে কানেক্ট করার আগে একটা ক্লিপার সার্কিট অ্যাড করি, সো ও যদি অলওয়েজ 5 ভোল্টে কেটে ফেলে, সো তার মানে তুমি যত বড় ভোল্টেজই দাও না কেন ওটা আলটিমেটলি 5 ভোল্টে কেটে যাবে। সো আলটিমেটলি 5 ভোল্টে কেটে গেলে তখন তোমার ডিভাইসটা আর কোনো ড্যামেজ হবে না। সো এটাই হচ্ছে ক্লিপার সার্কিটের ইউজ। তো ঠিক তেমনি, আচ্ছা, সো এখানে হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপালটা পরের স্লাইডগুলো এক্সপ্লেন করা আছে যেটা আমি অলরেডি এক্সপ্লেন করছি। ওকে, আচ্ছা, এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা এতক্ষণ আইডিয়াল কেস কনসিডার করতেছিলাম। দেখো এখানে লেখা আছে আইডিয়াল কেস। ওকে, সো আইডিয়াল কেস মানে ভোল্টেজের অ্যাক্রসে কোনো ড্রপ নাই, ভোল্টেজের অ্যাক্রসে ড্রপ হচ্ছে 0 ভোল্ট। ওকে, বাট ইন রিয়েল কেস ল্যাবে যেটা তোমরা দেখবা, ইন রিয়েল কেস যেটা হবে ভোল্টেজের অ্যাক্রসে এখানে একটা 0.7 ভোল্ট ড্রপ হবে। সো একে তো ব্যাটারি একটা ভোল্টেজ ডিফারেন্স দিচ্ছে, অন্যদিকে ডায়োড একটা ভোল্টেজ ডিফারেন্স দিচ্ছে। সো এখানে টোটাল ভোল্টেজ ডিফারেন্সটা তখন হয়ে যাবে ভি প্লাস 0.7 ভোল্ট। সো আগের কেসে যেখানে কাট হওয়ার কথা ছিল, কাট হবে তার থেকে আরেকটু উপরে, কাট হবে তার থেকে 0.7 ভোল্ট উপরে। সেটা খেয়াল করবা যখন কোনো কোয়েশ্চেন দেয়া থাকবে, কোয়েশ্চেনে কি আইডিয়াল ডায়োড বলা আছে নাকি 0.7 ভোল্ট বলা রিয়েল ডায়োড বলা আছে। কারণ দুইটার কেসে গ্রাফ কিন্তু একটু ডিফারেন্ট হবে। আইডিয়াল কেসে যে গ্রাফটা হওয়ার কথা, রিয়েল ডায়োডের কেসে সেই ভ্যালুটা হবে 0.7 বেশি, সেই ভ্যালুটা হবে 0.7 বেশি। ওকে, ওকে, সো আমরা একটু আগে যেটা দেখলাম এটা হচ্ছে ক্লিপার সার্কিট উইথ বায়াসিং ভোল্টেজ। সো এটা ছিল একটা পজিটিভ ক্লিপার সার্কিট, কারণ দেখো আমাদের ওয়েভফর্মটার পজিটিভ সাইডটা ক্লিপ হয়ে গেছে। এবার যদি আমরা দেখি এটা হচ্ছে নেগেটিভ ক্লিপার সার্কিট। সো ডিফারেন্সটা কি দেখো, ডিফারেন্সটা হচ্ছে এখানে তোমার ডায়োডের কানেকশনটা যেটা ছিল সেটা উল্টায় যাবে, আর ব্যাটারির কানেকশন যেটা ছিল সেটা উল্টায় যাবে। দেখো ডায়োডটা আগে নিচের দিকে মুখী ছিল আর ব্যাটারিটি ছিল উপরের দিকমুখী। এখন নেগেটিভ ক্লিপারের ক্ষেত্রে ডায়োডটা হয়ে যাবে উপরমুখী আর ব্যাটারিটা হয়ে যাবে নিচমুখী। ওকে, সো এটা এই কেসে এখন কি হবে দেখো, তোমার ওয়েভ ফর্মের নিচের সাইডটা ক্লিপ হয়ে গেছে, ওয়েভ ফর্মের নেগেটিভ সাইকেলের একটা পোর্শন ক্লিপ হয়ে গেছে। সো কোথায় ক্লিপ হবে? তুমি যে ভ্যালুর ব্যাটারি লাগাবা এক্স্যাক্টলি সেই ভ্যালুতেই ক্লিপ হবে, তুমি যেই ভ্যালুর ব্যাটারি লাগাবা এক্স্যাক্টলি সেই ভ্যালুতেই ক্লিপ হবে। সো দুইটার ওয়ার্কিং প্রিন্সিপাল সেম। ওকে, পজিটিভ
ক্লিপার যেভাবে কাজ করে নেগেটিভ ক্লিপারও এক্স্যাক্টলি সেভাবেই কাজ করে। আচ্ছা, সো এখন যদি দেখো, এটা হচ্ছে পজিটিভ নেগেটিভ ক্লিপার, মানে পজিটিভ সাইডও ক্লিপ হবে, নেগেটিভ সাইডও ক্লিপ হবে। সো এটা বোঝার জন্য অ্যাকচুয়ালি নতুন করে বোঝার কিছু নাই, আগের যে দুটো জিনিস বুঝে আসছি ওই দুটো জিনিস বুঝে আসলে এটা বোঝা খুবই ইজি। ওকে, দেখো এই পোর্শনটা দেখতে পজিটিভ ক্লিপারের মতো, সো পজিটিভ সাইডে ভি ওয়ান এ ক্লিপ হয়ে যাবে, আর এই পোর্শনটা দেখতে নেগেটিভ ক্লিপারের মতো, সো নেগেটিভ সাইডে ভি টু তে ক্লিপ হয়ে যাবে। ওকে, সো আলটিমেটলি আগের দুইটা সার্কিট যা করতেছিল এখানে সেটা কম্বাইনলি হবে। ওকে, সো তাহলে দেখো তোমার, আমরা যদি এখন আউটপুট ভোল্টেজটা দেখি, আলটিমেটলি দেখো পজিটিভ সাইডে ভি ওয়ান ভোল্টেজে ক্লিপ হয়েছে আর নেগেটিভ সাইডে ভি টু ভোল্টেজে ক্লিপ হয়েছে। দ্যাটস ইট। সো তুমি যে ভ্যালুতে ক্লিপ করতে চাও তোমাকে এখানে সেই ভ্যালুর ব্যাটারিটা লাগাইতে হবে, সেই ভ্যালুর ব্যাটারিটা লাগাইতে হবে, তাহলে আমরা আমাদের মন মতো ক্লিপ করতে পারবো, আমরা আমাদের মন মতো ক্লিপ করতে পারবো। ওকে, আমাদের এর পরের টপিক হচ্ছে ক্ল্যাম্পার সার্কিট। আচ্ছা, সো ক্লিপার সার্কিটে কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। নাই ওকে, স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পরে আমি তো স্লাইডটা দিয়ে দিব একটু পরে, তোমরা নিজেরা স্টাডি করো, কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে অবশ্যই নেক্সট ক্লাসে করতে পারবা, বা যদি বলো তখন যে আরেকবার বুঝাই দেন, অবশ্যই আরেকবার বুঝাই দিব। ওকে, সো জি কোয়েশ্চেন স্যার। থাকলে পরেও করতে পারবা, কোনো সমস্যা নেই। ওকে, সো আজকের ক্লাসের লাস্ট টপিকে আমরা চলে আসছি। আজকের ক্লাসের লাস্ট টপিক হচ্ছে ক্ল্যাম্পার সার্কিট। ওকে, সো ক্ল্যাম্প, ক্ল্যাম্প মানে কি, একটা জিনিসকে উপরে হ্যাং করা বা নিচে হ্যাং করা। ওকে, সো ক্ল্যাম্পার সার্কিট কি করে, দেখো ছবিটা দেখলেই আসলে বোঝা যাচ্ছে যে তোমাকে যে ওয়েভ ফর্মটা দেওয়া হয়েছে, এখানে তোমাকে যে ওয়েভ ফর্মটা দেওয়া হয়েছে, সো এই ওয়েভ ফর্মটাকে তুমি ধরে দেখো, এই ওয়েভের অ্যামপ্লিটিউডটা কত, ভিএম, এই ওয়েভের অ্যামপ্লিটিউড কত, ভিএম। সো তুমি এই ওয়েভ ফর্মটাকে ধরে যদি জাস্ট ভিএম পরিমাণ উপরে উঠায় দাও, যদি ধরে ভিএম পরিমাণ উপরে হ্যাং করে দাও, তাহলে এটা যে করে সেই সার্কিটটাকেই বলতেছি পজিটিভ ক্ল্যাম্পার সার্কিট, সেটাকে বলতেছি পজিটিভ ক্ল্যাম্পার সার্কিট। সেই সার্কিটটা কি করতেছে, দেখো এই সার্কিটটা তোমার ওয়েভফর্মটাকে ধরে জাস্ট ভিএম পরিমাণ উপরে উঠাই দিচ্ছে, ওয়েভফর্মটাকে ধরে ভিএম পরিমাণ উপরে উঠায় দিচ্ছে। সো যেহেতু ও তোমার ভোল্টেজটাকে উপরে ক্ল্যাম্প করতেছে, এই জন্য এটার নাম হচ্ছে ক্ল্যাম্পার সার্কিট অথবা পজিটিভ ক্ল্যাম্পার সার্কিট। সো ও যেহেতু উপরের দিকে উঠাই দিচ্ছে এই জন্য ওর নাম হচ্ছে পজিটিভ ক্ল্যাম্পার সার্কিট। ও যদি নিচের দিকে নামায় দেয় ভোল্টেজটাকে, তখন সেটাকে আমরা বলবো নেগেটিভ ক্ল্যাম্পার সার্কিট। যেমন তুমি যদি খেয়াল করো, এখানে এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ভোল্টেজ, এটাকে দেখো ও ভিএম পরিমাণ নিচে নামাই দিছে, ভিএম পরিমাণ নিচে নামাই দিছে, এই জন্য এটার নাম হয়ে গেছে নেগেটিভ ক্ল্যাম্পার সার্কিট। ওকে, সিম্পল জিনিস। আচ্ছা, সো ক্ল্যাম্পার সার্কিট কয় টাইপের হতে পারে, পজিটিভ আমরা দেখলাম, নেগেটিভ আমরা দেখলাম, আরেকটা কি হতে পারে, বায়াজিং ভোল্টেজ। সো এটা আমরা ইউজুয়ালি দেখবো না, আপাতত আমরা সিম্পল এই দুইটার মধ্যেই থাকবো। বায়াজিং ভোল্টেজটা আরেকটু কমপ্লিকেটেড, সো সেটা যদি প্রয়োজন হয় আমরা পরে দেখবো, বাট আপাতত আমরা পজিটিভ আর নেগেটিভ ক্ল্যাম্পারই দেখবো। ওকে, সো দেখো এটা হচ্ছে একটা পজিটিভ ক্ল্যাম্পার সার্কিট, এখানে একটা ইনপুট ভোল্টেজ সোর্স থাকবে, একটা ক্যাপাসিটর থাকবে, একটা ডায়োড থাকবে, ডায়োডটা উপরের দিকে মুখ করা, খেয়াল করো ডায়োডটা যদি উপরের দিকে মুখ করা থাকে এটা পজিটিভ ক্ল্যাম্পার সার্কিট, এই ডায়োডটা যদি নিচের দিকে মুখ করা থাকে তবে এটা নেগেটিভ ক্ল্যাম্পার সার্কিট, মানে সবকিছু হুবহু সেম, জাস্ট ডায়োডটা ডিরেকশন ঘুরাই দিলেই এটা হচ্ছে পজিটিভ ক্ল্যাম্পার থেকে নেগেটিভ ক্ল্যাম্পার হয়ে যায়। আর এরপরে থাকবে তোমার লোড রেজিস্ট্যান্স আরএল। ওকে, সো আমরা এই ক্ল্যাম্পার সার্কিটটা এক্সপেরিমেন্ট 6 এ করব ল্যাবে, সো এক্সপেরিমেন্ট যখন করব তখন দেখবে এক্স্যাক্টলি এই সার্কিটটা দিয়ে আমরা এক্সপেরিমেন্টটা করতেছি, তখন যে ক্ল্যাম্প হচ্ছে, উপরে ক্ল্যাম্প হচ্ছে বা নিচে ক্ল্যাম্প হচ্ছে, এটা তোমরা ল্যাবে নিজের হাতে করে দেখতে পারবা অসিলোস্কোপ। আচ্ছা, সো ক্ল্যাম্পিং হওয়ার জন্য এখানে ক্যাপাসিটরের কাজ করাটা জরুরি, মানে ক্যাপাসিটরটা এখানে চার্জ হতে হবে। সো ক্যাপাসিটর চার্জ হতে হবে, এখানে একটা জিনিস মেনটেন করতে হয়, সেটা হচ্ছে ক্যাপাসিটর এই এখানে যে আর সি টাইম কনস্ট্যান্ট বা আর এবং সি এর গুণফল, এটা ওর টাইম পিরিয়ডের থেকে অনেক বড় হতে হবে, প্রায় 10 গুণ বড় হতে হবে। সো 10 গুণ বড় হলেই ক্যাপাসিটরটা যথেষ্ট চার্জ ধরে রাখতে পারে এবং ঠিকঠাক মতো কাজ করতে পারবে। বাট ক্যাপাসিটেন্সের ভ্যালু যদি কম হয় বা এই আর সির ভ্যালুটা যদি কম হয়, তাহলে ও চার্জ ধরে রাখতে পারবে না এতটা, আর ঠিকঠাক মতো কাজ করবে না।
সো এটা হচ্ছে আমার কন্ডিশন RC শুড বি ফার ফার গ্রেটার দেন 10T ফর ইট টু ওয়ার্ক প্রপারলি। ওকে, সেটা জাস্ট জেনে রাখো। আমরা সামনে ওয়ার্কিং প্রিন্সিপালটা দেখি কিভাবে কাজ করে। সো দেখো কিভাবে কাজ করে। ডিউরিং ফার্স্ট পজিটিভ হাফ সাইকেল, সো ফার্স্ট পজিটিভ হাফ সাইকেলে আমি এখানে দিচ্ছি পজিটিভ সাইকেল। সো পজিটিভ সাইকেল দিলে আমার ডায়োডটা রিভার্স বায়াসে চলে যায়। দেখো ডায়োডটা এখানে এন সাইড ছিল উপরে, পি সাইড ছিল নিচে। সো পজিটিভ সাইকেল দিলে যেটা হয়, ডায়োডটা হচ্ছে রিভার্স বায়াসে গিয়ে কাট অফে চলে যায়। সো তখন কারেন্টটা এই রাস্তায় ফ্লো করে, কারেন্টটা তখন এই রাস্তায় ফ্লো করে। সো আমি যেহেতু আউটপুটে কারেন্ট ফ্লো হচ্ছে, সো ইনপুটে যা দিব আউটপুটে তাই পাবো, ইনপুটে যা দিব আউটপুটে তাই পাবো। ইনপুটেও দিছি পজিটিভ সাইকেল, আউটপুটেও পাবো পজিটিভ সাইকেল। এরপরে নেগেটিভ সাইকেলে যখন হবে, সো দেখো ডায়োডটা যেহেতু এভাবে লাগানো, সো আমি যখন নেগেটিভ সাইকেল দিব, নেগেটিভ সাইকেল দিলে ডায়োডটা অন হয়ে যাবে, নেগেটিভ সাইকেল দিলে ডায়োডটা অন হয়ে যাবে। আর ডায়োডটা অন হওয়া মানে দেখো এই রাস্তাটা শর্ট, এই রাস্তাটা শর্ট। সো এই রাস্তাটা শর্ট হওয়া মানে হচ্ছে এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কোনো কারেন্ট এখন আর যাবে না। সেখানে ভোল্টেজ কত পাবো? জিরো। এখানে ভোল্টেজ পাবো জিরো। ওকে, সো দেখো আমি নীল ভোল্টেজ, এই যে নীল ভোল্টেজটা আমাদের ইনপুট ভোল্টেজ ছিল, এই নীল পোর্শনটা ইনপুটে আমি নেগেটিভ সাইকেল দিচ্ছি, বাট হলুদ পোর্শনটা আউটপুটে পাচ্ছি জিরো, আউটপুটে পাচ্ছি জিরো। ওকে, এখন যে জিনিসটা হবে দেখো, এই কারেন্টটা যেহেতু এই রাস্তাটার মধ্যে দিয়ে ফ্লো হবে, কারেন্টটা যেহেতু এতটুকুর মধ্যে দিয়ে ফ্লো হবে, সো এই ক্যাপাসিটরটা এখন প্লাস মাইনাস ভিএম চার্জে চার্জ হয়ে যাবে। যেহেতু এখানে ব্যাটারির প্লাস মাথা এবং এখানে ব্যাটারির মাইনাস মাথা, নেগেটিভ সাইকেলের ক্ষেত্রে এখানে প্লাস মাথা এবং এখানে মাইনাস মাথা। ওকে, তো এই কারণে ক্যাপাসিটরের যে মাথায় মাইনাস লাগানো ওইটা মাইনাস চার্জ হবে, যে মাথায় প্লাস লাগানো ব্যাটারির ওইটা প্লাস চার্জ হবে। সো ক্যাপাসিটরটা এখন কি হবে? ভিএম চার্জে চার্জিত হয়ে যাবে, বা ইনপুট ভোল্টেজটা যতটুকু ভোল্টেজের ছিল, ইনপুটে যদি ভিএম চার্জ দাও তাহলে ক্যাপাসিটরের চার্জটাও এখন হয়ে যাবে ভিএম, ক্যাপাসিটরের চার্জটাও এখন হয়ে যাবে ভিএম। ওকে, আচ্ছা। সো এখন যদি ক্যাপাসিটরটা চার্জ হয়ে যায়, সো এখন কি হবে খেয়াল করো। আমি এখন আউটপুটে যে ভোল্টেজটা পাবো, মানে এই যে এইখানে অ্যাক্রসে যে ভোল্টেজটা পাবো, এটা হবে এই ব্যাটারির ভোল্টেজ প্লাস এই ক্যাপাসিটেন্সের অ্যাক্রসে ভোল্টেজ, এই ব্যাটারির ভোল্টেজ প্লাস ক্যাপাসিটেন্সের অ্যাক্রসে ভোল্টেজ। তোমরা খেয়াল করো, তোমাদের যদি আমি দুইটা ব্যাটারি দিই, সাপোজ একটা ব্যাটারি 5 ভোল্ট এবং আরেকটা ব্যাটারিও কত 5 ভোল্ট। ওকে, সো যদি দুইটা ব্যাটারি দিয়ে 5 ভোল্টের ওদেরকে সিরিজে লাগাই দিই, দেন বলি যে ওভারঅল তোমরা কত ভোল্টেজ পাবা, তখন আনসার কি হবে? 10 ভোল্ট। ওকে, সিরিজে দুইটা ব্যাটারি লাগাইলে ওভারঅল হচ্ছে ওদের যোগফলটা পাওয়া যায়, ওভারঅল ওদের যোগফলটা পাওয়া যায়। সেখানে খেয়াল এখানে চিন্তা করতে পারো যে ক্যাপাসিটর একটা ব্যাটারি আর এটা আর একটা ব্যাটারি, সো দুইটা ব্যাটারি যেহেতু সিরিজে লাগানো আছে, এখন আমি আউটপুটে পাবো ইনপুটে যা দিচ্ছি তার থেকে 5 বেশি। ইনপুটে যা দিচ্ছি, যেহেতু ক্যাপাসিটেন্সের অ্যাক্রসে ভিএম পরিমাণ ভোল্টেজ তোমার স্টোর আছে, আউটপুটে পাবো ইনপুটে যা দিচ্ছি তার থেকে ভিএম পরিমাণ বেশি, ইনপুটে যা দিচ্ছি তার থেকে ভিএম পরিমাণ বেশি। সো দেখো আমার ইনপুটটা যদি এমন হয়, আউটপুটটা হবে এর থেকে ভিএম পরিমাণ বেশি, আউটপুটটা হবে এর থেকে ভিএম পরিমাণ বেশি। এন্ড এটা এরপরে কন্টিনিউ করতেই থাকবে, এটা এরপরে কন্টিনিউ করতেই থাকবে। সো দেখো আমার আউটপুট যে ভোল্টেজটা এটা ক্ল্যাম্প হয়ে গেছে, এটা ভিএম পরিমাণ উপরে ক্ল্যাম্প হয়ে গেছে। কেন এই ক্ল্যাম্পটা হইলো? এই ক্ল্যাম্পটা হইলো এই ক্যাপাসিটর যে চার্জ হয়ে গেছে ভিএম চার্জে, দেন ও একটা ব্যাটারি হিসেবে কাজ করতেছে অলমোস্ট। দেন ও কি করতেছে, ইনপুট ভোল্টেজটাকে, ইনপুটে যা দিছি সেটাকে হচ্ছে এখানে প্রত্যেকটা কেসে প্রত্যেকটা সেকেন্ডে ও ভিএম পরিমাণ বাড়ায় দিচ্ছে, প্রত্যেকটা সেকেন্ডে ও চার্জ হয়ে ভিএম পরিমাণ বাড়ায় দিচ্ছে। সো ভিএম পরিমাণ বাড়ায় দেওয়ার কারণে কি হয়েছে, আমার ওয়েভটা ভিএম পরিমাণ উপরে উঠে গেছে, ওয়েভটা ভিএম পরিমাণ উপরে উঠে গেছে। সো ওভারঅল যদি আউটপুটটা দেখো, সো দেখো আমার ইনপুট ছিল এরকম নিচে ছিল, আউটপুটটা কি হয়েছে, ক্ল্যাম্প হয়ে গেছে উপরে, সো উপরে উঠে গেছে। সো দ্যাটস হাউ ইটস ওয়ার্কিং অ্যাজ পজিটিভ ক্ল্যাম্পার সার্কিট। ওকে, কারণ হচ্ছে এই দেখো এই ক্যাপাসিটরটা চার্জ হওয়ার পর এখানে ছবিতে দেখানো হয়েছে যে ও ব্যাটারি হিসেবে কাজ করতেছে। সো এখন টোটাল, এখন আউটপুট ভোল্টেজটা হবে ইনপুটে যা দিছো সেটা প্লাস ভিএম পরিমাণ বেশি, ইনপুটে যা দিছো সেটা প্লাস ভিএম পরিমাণ বেশি। সো ভিএম পরিমাণ বেশি হলে কি হবে, ইনপুটে যা দিছো সেটা জাস্ট ভিএম পরিমাণ উপরে উঠে যাবে, ইনপুটে যা দিছো সেটা ভিএম পরিমাণ উপরে উঠে যাবে। সো একটু আগেই বলছিলাম যে এটা হবে নেগেটিভ ক্ল্যাম্পার সার্কিট, একমাত্র ডিফারেন্স হচ্ছে জাস্ট ডায়োডটার ডিরেকশন ডিফারেন্ট, জাস্ট ডায়োডটার ডিরেকশন ডিফারেন্ট। ওকে, সো নেগেটিভ ক্ল্যাম্পার সার্কিটও এক্স্যাক্টলি একইভাবে কাজ করে, একটু আগে পজিটিভটা যেভাবে এক্সপ্লেন করছি। সো তুমি যদি একটা ওয়েভ দাও, ওটা ভিএম পরিমাণ নিচে শিফট হয়ে যাবে, এটা ভিএম পরিমাণ নিচে শিফট হয়ে যাবে। দেখো
আগে ইনপুট ওয়েভটা মাইনাস ভিএম থেকে ভিএম পর্যন্ত ছিল। এখন এটাকে যদি তুমি ভিএম পরিমাণ নামায় দাও, এটা রেঞ্জ হয়ে যাবে 0 থেকে -2 ভিএম। 0 থেকে -2 ভিএম। তো কেস এখানে এক্সপ্লেইন করা হয়েছে যে নেগেটিভ ক্ল্যাম্পারটা কিভাবে কাজ করে। সো এক্স্যাক্টলি ওইটার মতোই কাজ করে, একটু আগে যে পজিটিভ ক্ল্যাম্পার দেখলাম সেটার মতো। যে আমি যখন এখানে পজিটিভ সাইকেল দিচ্ছি, তখন ক্যাপাসিটরটা চার্জ হয়ে গেছে। সো এখানে ক্যাপাসিটরটা যেহেতু উল্টা চার্জে চার্জ হয়েছে, দেখো প্লাস মাথাটা বামে আর মাইনাস মাথাটা ডানে। সো তার মানে হচ্ছে দুইটা ব্যাটারিকে তুমি যখন উল্টা ভাবে যোগ করো, তখন অ্যাকচুয়ালি ওদের বিয়োগ হয়। আউটপুটে পাও ওদের বিয়োগফল, আউটপুটে পাও ওদের বিয়োগ ফল। যেমন তুমি যদি চিন্তা করো যে সাপোজ তোমার কাছে একটা 10 ভোল্টের ব্যাটারি আছে আর একটা 5 ভোল্টের ব্যাটারি আছে, এদেরকে এভাবে এদেরকে এভাবে উল্টা করে লাগালে, মুখোমুখি করে লাগালে তুমি ওভারঅল পাবা 5 ভোল্ট, ওদের বিয়োগফলটা পাবা। ওকে। সো এখানে দেখো এই ক্যাপাসিটরটা উল্টা দিকে চার্জ হয়েছে, বলতে পারো এখানে একটা ব্যাটারি উল্টা ভাবে লাগানো হয়েছে। এই দেখো, এখানে একটা ব্যাটারি উল্টা ভাবে লাগানো হয়েছে। সো এই উল্টা ভাবে লাগানো ব্যাটারিটা কি করবে? ভি ইন থেকে বিয়োগ করবে, এই ভি ইন থেকে বিয়োগ করবে। ভি ইন থেকে অলওয়েজ ভিএম পরিমাণ বিয়োগ করবে। তার মানে তুমি ইনপুটে যা দিবা সেটাকে ও ভিএম পরিমাণ বিয়োগ করবে, তার মানে সেটাকে ও ভিএম পরিমাণ নিচে নামায় দিবে, ভিএম পরিমাণ ও নিচে নামায় দিবে। ওকে। সো পজিটিভ ক্ল্যাম্পারে ক্যাপাসিটর যেদিকে চার্জ হচ্ছিল, নেগেটিভ ক্ল্যাম্পারে ক্যাপাসিটর চার্জ হবে তার উল্টা দিকে। আর এটা হওয়ার কারণেই পজিটিভ ক্ল্যাম্পারে ভিএম পরিমাণ যোগ হবে আর নেগেটিভ ক্ল্যাম্পারে ভিএম পরিমাণ বিয়োগ হবে। পজিটিভ ক্ল্যাম্পারে ভিএম পরিমাণ যোগ হওয়ার ফলে গ্রাফটা উপরে উঠে যাচ্ছিল, আর নেগেটিভ ক্ল্যাম্পারে ভিএম পরিমাণ বিয়োগ হওয়ার ফলে গ্রাফটা নিচে নেমে যাবে। ওকে, আজকের ক্লাসের এটা লাস্ট টপিক ছিল। কারো কোনো কোয়েশ্চেন থাকলে আস্ক করতে পারো। স্যার ক্যাপাসিটরটা কিভাবে চার্জ দিতে হয়? ক্যাপাসিটরটা নর্মালি যদি এভাবে দেখো, যে ক্যাপাসিটরকে তুমি একটা ব্যাটারির সাথে কানেক্ট করলে ও চার্জ হয়েছে, সাপোজ এটা হচ্ছে তোমার ব্যাটারি। ওকে। সেই ব্যাটারির সাথে তুমি একটা ক্যাপাসিটর এভাবে প্যারালেলে লাগাই দিছো। সো লাগাই দিলে কি হয়, ব্যাটারির তো একটা প্লাস আর মাইনাস মাথা থাকে, রাইট? সাপোজ এই লম্বা মাথাটা হচ্ছে হয় প্লাস আর এই ছোট মাথাটা হয় মাইনাস। সেভাবে তুমি লাগাই মাইনাস। দিলে ব্যাটারির প্লাস মাথাটা ক্যাপাসিটরের যে মাথায় গিয়ে লাগছে, ওই মাথাটা প্লাস চার্জে চার্জিত হয়। আর ব্যাটারির মাইনাস মাথাটা ক্যাপাসিটরের যে মাথায় গিয়ে লাগছে, ওইটা মাইনাস চার্জে চার্জিত হয়। সো তুমি যদি এখানে একটা 5 ভোল্টের ব্যাটারি লাগাও, ক্যাপাসিটরটাও কি হবে জানো? ক্যাপাসিটরটাও এক্স্যাক্টলি 5 ভোল্টে চার্জ হয়ে যাবে। ক্যাপাসিটরটাও এক্স্যাক্টলি 5 ভোল্টে চার্জ হয়ে যাবে। অ্যান্ড ও চার্জটা স্টোর করে রাখবে, তার মানে যখন দরকার হবে ও চার্জ সাপ্লাই দিতে পারবে। সো দ্যাটস হোয়াট ক্যাপাসিটরস ডু। ক্যাপাসিটর ক্যান স্টোর চার্জ অ্যান্ড সাপ্লাই চার্জ। ক্যাপাসিটরস ক্যান স্টোর চার্জ অ্যান্ড সাপ্লাই চার্জ। যেমন এই সার্কিটগুলোতে ও চার্জ স্টোর করে সাপ্লাই দিচ্ছে দেখেই আমার ভোল্টেজ গুলা প্লাস হচ্ছে বা মাইনাস হচ্ছে, উপরে উঠতেছে বা নিচে নামতেছে। বুঝতে পারছো? স্যার ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে আস্ক করতে পারো। স্যার হ্যাঁ, বলো। স্যার ক্লিপারে বায়াসে যে ভোল্টেজ সেটা শুধু আমাদের মানে ক্ল্যাম্পারে থাকবে না, বায়াসিং উইথ ভোল্টেজ। হ্যাঁ, 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 না না, ক্ল্যাম্পারে হচ্ছে আমরা ক্ল্যাম্পারেরও উইথ বায়াজিং আছে, যে ক্ল্যাম্পার উইথ বায়াজিং ভোল্টেজ আছে। ওকে। সো আমরা শুধু সিম্পলটাই শিখতেছি আপাতত। সো এটা যদি সিলেবাসে ইনক্লুড হয় আমি জানাবো, ইনক্লুড না হলে এটা এক্সামে আসবে না। সো যেটা শিখাচ্ছি ওটাই আসবে। ওকে ওকে। সো এখান থেকে কোয়েশ্চেন আসলে আসতে পারে যে পজিটিভ ক্ল্যাম্পার কিভাবে কাজ করে এক্সপ্লেইন করো, নেগেটিভ ক্ল্যাম্পার কিভাবে কাজ করে এক্সপ্লেইন করো। আর ক্লিপার থেকে যদি কোয়েশ্চেন আসে, তাহলে ধরো এই টাইপের একটা সার্কিট দিয়ে দিতে পারে। ওকে। সো এই টাইপের একটা সার্কিট দিয়ে বলতে পারে, আইদার ধরো এই সার্কিটটা দিয়ে দিবে। ওকে। সার্কিটটা দিয়ে দিবে যেখানে সার্কিটে V1 V2 এর ভ্যালু বলা থাকবে। এটা বলা থাকবে এবং তোমাকে বলবে যে আউটপুট সার্কিটটা আঁকো। ওকে। অথবা এই আউটপুটটা দিয়ে দিবে, আউটপুটটা দিয়ে বলবে V1 কত হবে, V2 কত হবে, সেটা তুমি ডিটারমাইন করো। ওকে। এই টাইপের ছোট ছোট কোয়েশ্চেন ক্লাসে এবং ল্যাবের টেস্টেও আসতে পারে। ওকে। স্যার এক্সামের জন্য কত মার্ক আসতে পারে স্যার? এক্সামের জন্য এখান থেকে যদি এরকম গ্রাফ আকার কোয়েশ্চেন আসে, তাহলে খুব কম মার্কের জন্য আসবে, 2 মার্ক বা এরকম। ওকে। আর যদি এরকম এক্সপ্লেইন দ্য প্রিন্সিপাল, ওয়ার্কিং প্রিন্সিপাল, এই টাইপের কোয়েশ্চেন আসলে তখন সেটা 4 মার্ক বা একটু বেশি মার্কের জন্য আসবে। জি স্যার।
ওকে, আর এক্সামে আমি তো বলছি যে ম্যাথ টাইপ প্রবলেম বেশি আসবে। সো নেক্সট ক্লাস থেকে আমরা হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখা শুরু করব। ওকে, সো এক্সামে ওগুলো আসার চান্স বেশি। থিওরি পোর্শনের থেকে ম্যাথ পোর্শন বেশি আসবে। ওকে স্যার। ওকে, তোমাদের আর কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আমি ক্লাসটা এখানেই শেষ করে দিব। আমি স্লাইডটা এখনই দিয়ে দিব। তোমরা নিজেরা স্টাডি করতে পারবা। দেন কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে নেক্সট ক্লাসেও আস্ক করতে পারবা। তোমাদের সাথে তাহলে আমার নেক্সট ক্লাস হবে নেক্সট মঙ্গলবার অ্যাজ ইউজুয়াল টাইমে। জি স্যার। ওকে, আচ্ছা, আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই। আমি মিটিংটা ক্লোজ করে দিচ্ছি।